খেলোয়াড়দের বর্তমান পরিস্থিতি, চোট সমস্যা, ২ কোচের ফর্ম এবং সবকিছু মিলিয়ে আমরা যা এক্সপেক্ট করেছিলাম, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোতে সেটাই হয়েছে। বার্সেলোনা জিতেছে ৩-২ গোলে। বার্সেলোনা যেরকম দুর্দান্ত খেললো, সেই দুর্দান্ত খেলার মাধ্যমে বার্সেলোনা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে তাদের স্কোয়াডের মোটামুটি সবগুলো খেলোয়াড় যদি ফিট থাকে, তাহলে তারা স্প্যানিশ লিগ তো বটেই, বরং ইউরোপ রাজত্ব করতে পারবে। ওইদিকে রিয়াল মাদ্রিদ এবং শাবি আলোনসো দেখালেন যে তার হাতে যদি প্রয়োজনীয় কিছু অস্ত্র থাকতো, তার কিছু খেলোয়াড় যদি ফিট থাকতেন, তাহলে কিন্তু গত এল ক্লাসিকোর মতো তিনিও বার্সেলোনাকে খুব সম্ভবত এই ম্যাচেও হারিয়ে দিতে পারতেন। রিয়াল মাদ্রিদের একাদশ দিয়ে শুরু করা যাক। গত কয়েক মাস ধরে আমরা যারা রিয়াল মাদ্রিদের খেলা নিয়মিত ফলো করছি, তারা জানি যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে একটা সমস্যা রয়েছে। স্পেশালি টনি ক্রুস এবং লুকা মডরিচের মতো ভার্চুওসো মিডফিল্ডাররা যাওয়ার পরে তাদের পাসিং মিডফিল্ডারের একটা অভাব দেখা দিয়েছে। চুয়ামেনি বলুন বা কামাভিঙ্গা বলুন বা বেলিংহাম বলুন বা আর্দা গুলের বলুন, কেউই কিন্তু ওই পাসিং মিডফিল্ডারের অভাব মেটাতে পারছেন না। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যে রিয়াল মাদ্রিদ সচরাচর যেরকম ট্রানজিশন বেসড ফুটবল খেলার জন্য বিখ্যাত, সেই ট্রানজিশন বেসড ফুটবল খেলার জন্যেও তাদের সবচেয়ে বড় যে দুটো অস্ত্র, সেই ২ অস্ত্রই কিন্তু ইনজুর্ড। ১ নাম্বার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং ২ কিলিয়ান এমবাপ্পে। সো এই দুটো ঘটনা, এই দুটো পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু কোচ শাবি আলোনসোকে একাদশ সাজাতে হয়েছে। তিনি জানতেন যে তার মিডফিল্ড কন্ট্রোল করার মতো খেলোয়াড় নেই, তার পজেশন হোল্ড করে রাখার মতো খেলোয়াড় নেই, বা এমন কোনো খেলোয়াড় নেই যারা কিনা ডিপ ডিফেন্স থেকে দুর্দান্ত ডিফেন্সের একটা পাস দিয়ে সামনে থাকা দ্রুতগতির ফরওয়ার্ডদের উদ্দেশ্য করে একটা দুর্দান্ত ট্রানজিশন শুরু করতে পারে। সো শাবি আলোনসো জানতেন যে তার এই দুটো সুবিধার কোনোটাই নেই, যে কারণে তিনি 4-3-3 বা 4-2-3-1 বা অন্য ধরনের কোনো ফরমেশনে না গিয়ে একদম বেসিক 4-4-2 ফরমেশনে দলকে খেলানো শুরু করেছিলেন। সো এই যে ৪ জন ডিফেন্ডার ছিল, ৪ জন ডিফেন্ডারের মধ্যে আবার একজন মেকশিফট ডিফেন্ডার অর্থাৎ মিডফিল্ডার অরলা সোয়ামেনিকে ডিফেন্সে খেলানো হয়েছিল। ডিন হয়সন ব্যাক করেছিলেন, যেটা কিনা রিয়ালের জন্য অত্যন্ত পজিটিভ একটা সাইন ছিল বিকজ অফ হিজ বল প্লেইং ক্যাপাবিলিটি অ্যান্ড বিল্ডিং ফ্রম দ্য ব্যাক। আর বাকি ডিফেন্সের মধ্যে ইন্টারেস্টিং বিষয় ছিল রাউল আসানসিওর রাইট ব্যাকে খেলা, বিকজ আমরা গত ম্যাচ পর্যন্ত দেখেছিলাম যে ফেদেরিকো ভালভের্দে রাইট ব্যাকে খেলতেন, কিন্তু এই ম্যাচে তিনি রাইট মিডফিল্ডে খেলেছেন 4-4-2 ফরমেশনে, এবং রাইট ব্যাকে একজন সেন্টার ব্যাককে খেলিয়েছেন শাবি আলোনসো, এবং রদ্রিগোকে খেলানো হচ্ছে লেফট মিডফিল্ডারের ভূমিকাতে। লেফট মিডফিল্ডারও বলতে পারেন, বা সামনে গেলে লেফট উইঙ্গারের ভূমিকাতেও বলতে পারেন, এবং সামনে থাকা দুজন স্ট্রাইকারের ভূমিকাতে ছিলেন গনজালো গার্সিয়া এবং ভিনিসিউস জুনিয়র। 4-4-2 ফরমেশনের রিয়াল মাদ্রিদ কিন্তু এই ভিনিসিউস এবং রদ্রিগোর মাধ্যমে এই লেফট উইংটা মোটামুটি নিজেদের দখলে রাখতে চেয়েছিল। আবার ওদিকে ভালভার্দে এবং অ্যাসেনসিও দুজনই কিন্তু মোটামুটি ডিফেন্সিভ মাইন্ডেড, যে কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ এইখান থেকে অত বেশি প্রোগ্রেস করেনি। বার্সেলোনার একাদশে যথারীতি গোলকিপার জোয়ান গার্সিয়া ছিলেন। ডিফেন্সে তেমন কোনো পরিবর্তন হয়নি। আমি অনুমান করেছিলাম হয়তো বা এরিক গার্সিয়াকে সামনে খেলানো হবে অ্যাজ আ মিডফিল্ডার, কিন্তু না, তিনি ডিফেন্সে খেলেছেন এবং মিডফিল্ডে তার জায়গাতে খেলেছেন ফ্র্যাঙ্কি ডি জং। শাবি আলোনসোর ট্যাকটিক্স দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি ২০১০ থেকে ২০১৪ এই সময় হোজে মরিনিও যেরকম রিয়াল মাদ্রিদকে খেলাতেন, আল্ট্রা ডিফেন্সিভ একটা ট্যাকটিক্সে খেলাতেন এবং দ্রুতগতিতে ট্রানজিশনে চলে যেতেন, ওই ধরনের একটা কৌশল আমি শাবি আলোনসোর মধ্যে দেখতে পেয়েছি, যারা কিনা বেশ ভালো মতো লো ব্লকে খেলবে, বলে সেরকম প্রেস করবে না, কিন্তু ট্রানজিশনে চলে যাওয়ার একটা চেষ্টা করবে, যে কারণে 4-4-2 ফরমেশনে হলেও আমরা মোস্ট অফ দ্য টাইম দেখলাম এইভাবে রিয়ালের ব্যাকলাইনটা শিফট করলো এবং ভালভার্দে রাইট মিডফিল্ডে স্টার্ট করলো। তিনি বেসিক্যালি একজন রাইট উইং ব্যাক হয়ে গেলেন, ক্যারেরাস লেফট উইং ব্যাক হয়ে গেলেন, এবং মাঝখানে ৩ জন সেন্টার ব্যাক নিয়ে খেলা শুরু করলো রিয়াল মাদ্রিদ, এবং সেন্ট্রাল মিডফিল্ডে খেললেন ৩ জন, জুড বেলিংহাম, কামাভিঙ্গার সঙ্গে রদ্রিগো এসব জোনগুলোতে মিডফিল্ডে খেলা শুরু করলেন, এবং ভিনিসিউস এবং রদ্রিগো দুজন কম্বাইন করে এই লেফট সাইডের জোনগুলোকে দখল করার একটা চেষ্টা করলেন, এবং গনজালো গার্সিয়া মোটামুটি এই সকল জোনগুলোকে ধরে রাখতে চেয়েছিলেন, যে কারণে দেখেন ডান দিকের উইংয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের প্র্যাকটিক্যালি কোনো প্রেজেন্সই ছিল না, বিকজ ভালভার্দেও নিচে নেমে গিয়েছিলেন, অ্যাসেনসিও কিন্তু নিচে নেমে গিয়েছিলেন। অর্থাৎ বার্সেলোনার বাম দিকে যিনি খেলছিলেন, যিনি বা যারা খেলছিলেন, তারা কিন্তু দুর্দান্ত অ্যাটাকিং মাইন্ডেড ওয়েতেই খেলছিলেন, অর্থাৎ আলেহান্দ্রো বালদে এবং রাফিনিয়া। আলেহান্দ্রো বালদে এবং রাফিনিয়া এমনিতেই তো অত্যন্ত আক্রমণাত্মক মাইন্ডেড খেলোয়াড়। এছাড়াও রিয়াল মাদ্রিদ যখন এরকম আল্ট্রা ডিফেন্সিভ খেলা শুরু করলো এবং জায়গা দেওয়া শুরু করলো বার্সেলোনাকে, তারাও দুর্দান্ত গতিতে সামনে যাওয়া শুরু করলো। স্পেশালি বার্সেলোনার ক্ষেত্রে যে জিনিসটা হলো যে তারা ৩ জনকে ব্যাকলাইনে রেখে দিল এভাবে, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি এবং জুস কন্দা, এভাবে 3 ম্যান ব্যাকলাইন একটা গঠন করলেন। আলেহান্দ্রো বালদে একজন
পুরা লেফট উইংটা দখল করলেন এভাবে সাইড লাইন বরাবর। বালদে যেহেতু সাইড লাইনে চলে যাচ্ছেন সেহেতু রাফিনিয়া ইনভার্ট করে এই সকল জোনগুলোতে লেভানডস্কির পাশে অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতে খেলা শুরু করলেন। ফার্মিন লোপেজ একটু ডান দিকে চলে গেলেন এবং ইয়ামালের সঙ্গে তার কম্বিনেশনটা দেখার মতো হচ্ছিল। কখনো কখনো ফার্মিন ডান দিকে সাইড লাইন বরাবর চলে গেলে ইয়ামাল মাঝখানে চলে আসছিলেন, আবার কখনো কখনো লামিন ইয়ামাল যদি এরকম সাইড লাইন ধরে রাখতে চাচ্ছিলেন তাহলে ফার্মিন লোপেজ এখানে এই সব জোনগুলোকে ফলো করছিলেন। পেদ্রো ওয়াজ বেসিক্যালি অ্যাক্টিং অ্যাজ এ কানেক্টর বিটুইন দ্য ডিফেন্সিভ মিডফিল্ড অ্যান্ড দ্য ফরওয়ার্ড লাইন। পেদ্রিকে এ সকল জোনগুলোতে কিন্তু আমরা দেখছিলাম এবং লেভানডস্কির গোলটাতে কিন্তু আমরা দেখেছি যে এ সকল জোন থেকে কিন্তু পেদ্রি লেভানডস্কিকে দুর্দান্ত একটা পাস দিয়েছিলেন। সবচেয়ে মজার ব্যাপার যেটা হয়েছে সেটা ফ্রেঙ্কি ডি ইয়ং এর ক্ষেত্রে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ফ্রেঙ্কি ডি ইয়ং পায়ে যখন বল থাকে তখন অসাধারণ খেলে এবং প্রতিপক্ষের মিডফিল্ড যখন বার্সেলোনাকে প্রেস না করে তখন তিনি অসাধারণ খেলেন এবং অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা পালন করেন, যিনি কিনা বল ক্যারি করে মোটামুটি সামনে গিয়ে এই সকল জোনগুলোতে খেলতে পছন্দ করেন। প্রতিপক্ষ যখন প্রেস করে তখন কিন্তু আবার তিনি এই সকল কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেন না, তখন অফ দ্য বল সিচুয়েশনে তিনি অনেক বেশি খেই হারিয়ে ফেলেন এবং পেদ্রির উপরে অনেক বেশি ডিফেন্সিভ দায়িত্ব পড়ে যায়। এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে অনেকবার বলেছি। এখন মজার বিষয় হলো যেহেতু রিয়াল মাদ্রিদ সেভাবে প্রেসই করছিল না সেহেতু বার্সেলোনা মিডফিল্ডে অনেক জায়গা পেয়ে যাচ্ছিল এবং ফ্রেঙ্কি ডিয়ংও অসাধারণ খেলেছেন এই ম্যাচে এই সকল জোনগুলোতে এবং ফ্রেঙ্কি ডিয়ংকে পেছনে রেখে পেদ্রিও তখন সামনে অনায়াসে যেতে পেরেছেন। ভিনিসিয়াস এবং রদ্রিগোর মধ্যে যে এই কম্বিনেশনটা মোটামুটি জুলস কন্দাকে একটু সমস্যায় ফেলেছিল, যেটা কিনা আমরা ভিনিসিয়াসের গোলের মাধ্যমে দেখলাম। আমি আগের ম্যাচ প্রিভিউতে যে জিনিসটা বলেছি যে ভিনিসিয়াস এই সিজনে কিন্তু মোটামুটি সাইড লাইন মেনটেন করে খেলছেন। এই সাইড লাইন মেনটেন করে যদি তিনি এই ম্যাচেও খেলতে পারেন এবং রাইট ব্যাক জুলস কন্দাকে তিনি যদি আইসোলেট করে রাখতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে, রিয়াল মাদ্রিদ একটা পজিটিভ আউটকাম পেতে পারে। যে পজিটিভ আউটকামটা তারা পেয়েছে ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের মাধ্যমে। এখন চুয়ামেনিকে যে সেন্টার ব্যাকে খেলানো হলো তাকে সেন্টার ব্যাকে খেলিয়ে টেকনিক্যালি কোনো লাভ হয়নি, বিকজ তার খেলার মধ্যে যথেষ্ট কনফিডেন্সের অভাব দেখা গিয়েছে। লেভানডস্কির গোলটা দেখুন, সেখানে চুয়ামেনির পজিশনিং দেখলে আপনার লজ্জাই লাগবে যে তিনি যেভাবে লেভানডস্কিকে মার্ক করছিলেন এবং পেদ্রির পা থেকে আসা বলটা তিনি যেভাবে ট্র্যাক করছিলেন সেটা বেশ মানে হতাশারই জন্ম দেয় এবং এই জিনিসটা আরও ভালো মতো আমাদের সামনে ফুটিয়ে তোলে যে রিয়াল মাদ্রিদের আরেকজন ডিফেন্সিভ লিডারের কত বেশি দরকার। তাও অফ দ্য বল সিচুয়েশনে ফার্স্ট হাফে এবং আমি বলবো অন্তত 60 থেকে 65 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার সঙ্গে মোটামুটি ভালোই টেক্কা দিয়েছে। প্রবলেমটা তখনই হলো যখন ভালভার্দে ইনজুর্ড হয়ে গেলেন। ভালভার্দে যখন ইনজুর্ড হয়ে গেলেন তখন শাবি আলোনসো একটা ভুল করলেন, তখন ভালভার্দের জায়গায় নামানো হলো আরদা গুলেরকে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আরদা গুলেরের সমস্যা অনেকটা ফ্রেঙ্কি ডিয়ং এর মতো। তিনি অফ দ্য বল সিচুয়েশনে খুবই বাজে, তার ফিজিক্যালিটি নেই এবং তাদের পায়ে যখন বল থাকবে না তখন আরদা গুলারকে মাঠের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সো এই ধরনের সিচুয়েশনে যখন গুলারকে নামানো হলো তখন রাফিনিয়া আরও বেশি দুর্দান্ত হয়ে উঠলেন, রাফিনিয়া এবং বালদের জুটিটা। গুলার এই কারণেই তেমন কোনো কিছুই করতে পারেনি। এখন শাবি আলোনসো যদি মোটামুটি গুলারকে না নামিয়ে ভালভার্দের জায়গায় যদি, এখানে তো শুরুতে ভালভার্দে ছিলেন, তো ভালভার্দের জায়গায় যদি ধরেন একজন ডিফেন্ডারকে নামাতেন, সে ডেভিড আলাবাকে যদি তিনি নামাতেন, আলাবাকে কিন্তু তিনি পরবর্তীতে নামিয়েছেনই, অর্থাৎ তিনি মোটামুটি ফিট ছিলেন। আলাবাকে যদি নামাতেন তাহলে এই যে রাইট মিডফিল্ডের জায়গাটাতে যদি বেলিংহাম চলে আসতেন এবং সেন্ট্রাল মিডফিল্ডে যদি চুয়ামেনি চলে আসতেন এবং আলাবা যদি তার পছন্দের ডিফেন্সে চলে যেতেন এভাবে, তাহলে জুড বেলিংহাম কিন্তু মোটামুটি রাইট মিডফিল্ডের এসব জোনগুলোকে ভালো মতো কভারেজ দিতে পারতেন, অ্যাটলিস্ট আর্দাগুলার থেকে তো ভালো কাভারেজ দিতে পারতেনই। এখন আর্দাগুলারকে না নামালে উনি কাকেই বা নামাতেন? তার তো হাত পা মোটামুটি বাঁধা ছিল। তার মিডফিল্ডে অপশন ছিল দানি সেবায়োস। দানি সেবায়োস বল পায়ে ভালো হলেও তিনি সব মিলিয়ে মোটেও ভালো মিডফিল্ডার নন। যদি ভালো মিডফিল্ডার হতেন তাহলে তিনি এতদিন রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকতেন না। ফ্র্যাঙ্কো মাস্তান্তোনো আরও আক্রমণাত্মক মিডফিল্ডার, তিনিও কিন্তু মিডফিল্ডের পজেশন ধরে রেখে পেদ্রি বা ডিয়ংকে প্রেস করার মতো মানুষ নন। তাও এই ধরনের সমস্যার মধ্যে রিয়াল মাদ্রিদ যে খুব বাজে খেলেছে সেটা কিন্তু বলা যাবে না, বিকজ তারা 6টা বিগ চান্স মিস করেছে এই ম্যাচের মধ্যে। 6টা বিগ চান্সের মধ্যে একটা দুটাও যদি গোল হয়ে যেত তাহলেও কিন্তু আমরা এই ম্যাচ সম্বন্ধে ভিন্নভাবে আপনাদের সামনে রিভিউ দিতাম। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে আলোনসোর হাতে যেরকম খেলোয়াড় ছিল সেই খেলোয়াড় অনুযায়ী তিনি মোটামুটি বার্সেলোনাকে আটকানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন। যে রকম খেলোয়াড় ছিল সে সকল খেলোয়াড় নিয়ে আসলে এর থেকে অত বেশি ভালো খেলা যেত না। তাই শাবি আলোনসোকে যদি এই ম্যাচের প্রেক্ষিতে স্যাক করা হয় তাহলে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদের খুব বেশি ভালো হবে, বিকজ রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা কোচ না, তাদের মেইন সমস্যা স্কোয়াড বিল্ডিংয়ে। কিলিয়ান এমবাপ্পের জন্য 2 থেকে 3 বছর ওয়েট করতে গিয়ে তারা নিজেদের স্কোয়াডের অন্যান্য জায়গা অন্যান্য খামতিগুলো যেভাবে ওভারলুক করে গিয়েছে সেইটাই এতদিনে এসে তাদেরকে
সমস্যার সৃষ্টি করছে। ক্রুস এবং মডরিচকে যদি তারা মোটামুটি ভালোভাবে রিপ্লেস করতে পারতো তাহলে হয়তোবা আমরা কালকে আরও একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এল ক্লাসিকো দেখতে পারতাম। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এল ক্লাসিকো সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।